আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে হচ্ছে আমার সাধারণ রান্নাবান্নাগুলো আমি কিভাবে করি, ফুল রেসিপিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কি কি করলাম আজকে রান্নাবান্না, কি কি সারাদিনের আয়োজন ছিল, আমরা সেহরিতে কি খাবো, ইফতারে কি খাবো, প্রত্যেকটা রেসিপি আমি হচ্ছে যে চেষ্টা করেছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা চাইলেই অবশ্যই এই ব্লগটি দেখতে পারেন, এখানে কিছু কিছু রেসিপি আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলো আপনারা আপনাদের সেহরিতে বা ইফতারে নিতে পারেন। খুব ইজি কিছু রেসিপি যেগুলো কিনা আমাদের প্রতিদিনই লাগে, ইফতার ছাড়া সেহরি ছাড়াও নিত্য দিনের রেসিপিতেও লাগে। তো চলুন তাই আপনাদের সাথে শেয়ার করি, কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটি ব্লগে। তো আজকের পুরো ব্লগটি থাকছে আমার রান্নাবান্নার ব্লগ, মানে আজকের দিনে দ্বিতীয় রমজানের দিন আমি আসলে কি কি রান্নাবান্না করলাম সব কিছু রেসিপি থাকছে আজকে। আজকে কোনো ঘর গোছানো বা কোনো কিছু না, যা যা রান্না করছি তার হচ্ছে যে পুরো রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তো প্রথমেই হচ্ছে যে আমি লাউটাকে কেটে কুটে নিচ্ছিলাম, আর এখানে পেঁয়াজ রসুন টসুন যা যা প্রয়োজন ছিল আমি সব কিছু হচ্ছে যে কেটে কুটে বেছে বুছে নিয়েছি, কারণ আমি যে কোনো কাজ করার ক্ষেত্রে হচ্ছে যে একসাথে সব গুছিয়ে কাটাকাটি করে ধোয়াধুয়ি করে একটার পর একটা আমি বসিয়ে দিই। এতে করে আমার সব কাজ করতে অনেক বেশি ইজি হয় এবং হাতের কাজে বারবার হচ্ছে একটার জন্য উঠতে বসতে হয় না। প্রথমেই হচ্ছে যে আমি ছোলা বসিয়ে দিব, মানে আজকে হচ্ছে যে ছোলার বুট, আজকে হচ্ছে যে মূলত আমি কাবলি রান্না করব, যে পাকিস্তানি যেই কাবলি ছোলা বলে ওই ছোলাটা রান্না করব। তা আমি মূলত যেইভাবে রান্না করি আমি একদম হালকা মশলার মধ্যে চেষ্টা করি রোজার মাসে রান্নাবান্নাগুলো করার জন্য, কারণ রোজার মাস সারাদিন দেখা যায় রোজা রেখে তারপরে তেল মশলা জাতীয় খাবার খেলে না এমনিতেই হচ্ছে যে বদ হজম হয়, এমনিতেই তো রোজার মাসে অনেক পরিমাণে তেলের খাবার খাওয়া হয়। তাই আমি চেষ্টা করি সব সময় একটু হালকা মশলার মধ্যে রান্নাবান্না করার জন্য। এখানে জাস্ট সিম্পল কিছু মশলা দিয়ে আমি জাস্ট কাবলিটাকে কি বলে পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ লবণ জিরা দিয়ে জাস্ট হচ্ছে যে মশলাটাকে কষিয়ে ভালো মতো হচ্ছে যে কাবলিটাকে মিক্সড করে নিয়ে একটু পানি দিয়ে এটা জাস্ট হচ্ছে যে মশলার গন্ধটা যাতে না লাগে ওইভাবে হচ্ছে যে করে তারপর লাস্টে হচ্ছে যে আমি ধনিয়া পাতা দিয়ে জাস্ট হচ্ছে যে উঠিয়ে নিব। এই তো আমার কাবলি রেডি। আমি বললাম না আমি একদম মশলা খেতে রোজার মাসে খুবই কম পছন্দ করি। আর এই তো দেখেন আমার কাবলির কালারটা দেখেন কি সুন্দর এসেছে না? কাবলির কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, আর কাবলি খেতেও কিন্তু বেশ মজা লাগে। কে কে আমার মতো ইফতারে কাবলি পোলাও মানে কাবলি বুট পছন্দ করেন? আর এখানে আমি আমার লাউ চিংড়িটা বসিয়ে দেব। আমি এখানে কিছু ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছি, ওইগুলাকে একটু পানির মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে মশলা দিয়ে লবণ দিয়ে জাস্ট হচ্ছে যে এগুলাকে ভালো মতো হচ্ছে যে আগে একটু জাল করে নিব, এতে একটু জিরার গুঁড়া দেব। আর হচ্ছে লাউটা রান্না করতে চেষ্টা করবেন সব সময় হচ্ছে যে হালকা মশলার মধ্যে। লাউ বলেন, কুমড়া বলেন, জালি কুমড়া বলেন, এগুলো না হালকা মশলার মধ্যে খেতে বেশি ভালো লাগে, এগুলাতে বেশি মশলা দিলে আসলে যায় না। আর রোজা রমজানের মাস দিয়ে যত ধরনের ঠান্ডা খাবার খাওয়া যায় ততই ভালো। আর এমনিতেও আমার লাউ খুব বেশি পছন্দ। এই তো আমি এখানে 2টা মাত্র মরিচ দিয়েছি। এখন হচ্ছে যে আমি লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন লাউটাকে হচ্ছে যে আমি বাঘায় দিয়ে দিব। এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন নিয়ে এখানে তেল দিয়ে ভালো মতো এগুলাকে হচ্ছে যে ব্রাউন কালার আসা পর্যন্ত করব। তারপর হচ্ছে যে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। আমার ধনিয়া পাতাটা ডিপ করা ছিল, এই কারণে হচ্ছে যে এইভাবে আমার প্রতিবার ধনিয়া পাতা দেওয়া লাগে। এই তো আমার লাউটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর লাউটা এত বেশি ভালো হয়েছিল, এত বেশি মিষ্টি, আমার একটু পরিমাণ চিনিও দেওয়া লাগে না। আর লাউটা এত সফট ছিল, মানে সাথে সাথেই হচ্ছে চুলায় দেওয়ার পর একদম মানে কেমন সিদ্ধ হয়ে গিয়েছে। আর আজকে আরেকটা তরকারি রান্না করব, তা হচ্ছে সাদা চেউয়া মাছ। আপনাদের জেলায় কে কী মাছ বলেন আমি আসলে জানি না, আমি আমাদের জেলায় চেউয়া মাছই বলি। আর এখানে আলু দিয়ে আর কি টমেটো দিয়ে ঝোল করব। এখানে এই তো প্রথমে আদা রসুন হালকা দেখেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া, আমার কিন্তু দেখেন সব মশলাই কিন্তু একদম হালকা। এখানে লবণ জিরা তারপর হচ্ছে যে তারপর এগুলোকে ভালো মতো কষিয়ে এক পর্যায়ে হচ্ছে যে আমি এখানে আমার যে চেউয়া মাছগুলো আছে সেই চেউয়া মাছগুলো দিয়ে দেবো।
চেওয়া মাছগুলো এখন কষিয়ে নিব এই মশলার মধ্যে। চেওয়া মাছগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে যে আমি চেওয়া মাছগুলো উঠিয়ে নিব, কারণ আমি চেওয়া মাছ ভাজার পর দেখা যায় কি একদম ভেঙে চুরে যায়। তাই আর এরকম ছোট মাছ না ভেজে এভাবে কষিয়ে হচ্ছে যে আপনারা তরকারি রান্না করতে পারেন। তো আজকে হচ্ছে আমি চেওয়া মাছ দিয়ে আলুর তরকারি রান্না করব। তো যেই ঝোলটা ছিল ওই ঝোলটার মধ্যে হচ্ছে আমি কিছু গোল গোল করে আলু কেটে নিয়েছিলাম। ওই আলুগুলাকে ভালো মতো হচ্ছে যে কষিয়ে নিব টমেটো দিয়ে। এটাকে বলতে পারেন যে টমেটো আলুর ঝোলও বলতে পারেন, যে যেভাবে বলে আর কি। এই তো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, চেওয়া মাছগুলো কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, যেহেতু চেওয়া মাছগুলো আমি কষিয়ে ফেলেছি। সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে যে আমি হচ্ছে যে এরকম চেওয়া মাছগুলো উপরে উপরে করে হচ্ছে যে দিয়ে দিব সবগুলো চেওয়া মাছ। তারপরেই তো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর দেখেন আমার জাস্ট চেওয়া মাছের কালার। আর এটা খেতেও না অনেক মজা লাগে, একদম হালকা হালকা মশলা। একবার হলো আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। আসলে মানে আমি প্রায় সময় এভাবে রান্না করে থাকি, আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর আজকে হচ্ছে যে আমি মানে ইফতারিতে আমি কাস্টার্ড বানাচ্ছিলাম। তো এখানে হচ্ছে যে আমি দুধটাকে ঘন করে এখানে একটা ডিমের কুসুম আর হচ্ছে যে কাস্টার্ড পাউডার মিলিয়ে এই দুধটার মধ্যে দুধটা ঠান্ডা করে মানে ঘন করার পর দিয়ে দিব। দিয়ে হচ্ছে যে এরকম চুলার জাল দিয়ে এরকম অনবরত হচ্ছে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কাস্টার্ডটা ঘন হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমি এইভাবে নাড়তে থাকবো। এই দেখেন আস্তে আস্তে কিন্তু আমার কাস্টার্ডটা ঘন হয়ে আসতেছে, দেখলেই বোঝা যাবে। আর ভালো মতো হচ্ছে যে আপনাকে এটাকে নাড়তে হবে যাতে নিচের দিকে না লেগে যায়। আর এর মধ্যে আমি চলে গেলাম ঘর গুছানোর দিকে। তারপর আবার এসে চেক করলাম যে কাস্টার্ডটা হয়েছে কিনা। এই দেখেন এরকম একটা ঠিক একটা ভাব যখন চলে আসবে তখন বুঝে নেবেন যে আপনার কাস্টার্ডটা রেডি, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। এই তো আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করে উঠিয়ে নিয়ে তারপর ফ্রিজিং করে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। আর এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি, যেমন ধরেন আপেল, কলা, তারপরে হচ্ছে যে আঙ্গুর। আমার কাছে যা যা ছিল ওইগুলা, খেজুর, ওইগুলা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেদানা বা আনার যেটাকে বলে ওইটা ইউজ করতে পারেন, বা অন্যান্য ফল যদি আম বলেন, তারপর এগুলাকে কী বলেন, নাশপাতি বলেন, মানে যেসব ফলগুলো ইউজ করা যাবে এটার সাথে যেইসব ফলগুলো যায় ওইসব ফলগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে। তা আমি হচ্ছে যে আমার বাসায় যেই ফ্রুটসগুলো ছিল ওই ফ্রুটসগুলাই আমি আসলে দিচ্ছিলাম, মানে যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল। তা আমি হচ্ছে আঙ্গুর, আপেল, তারপরে হচ্ছে যে খেজুর, এগুলাকে হচ্ছে যে আমি কেটে তারপরে হচ্ছে যে দিয়ে দেব কাস্টার্ডের মধ্যে। তারপর কাস্টার্ড রেডি করার পর তারপর চলে যাব আমার ভাজা পোড়ার দিকে। ভাজা পোড়ার এখানে আমি বেসন, তারপর লবণ, তারপর হচ্ছে যে হলুদ, মরিচের গুঁড়া, একটু হচ্ছে যে আদা রসুন পেস্ট ভালো মতো দিয়ে এগুলাকে এখন ভালো মতো হালকা হালকা পানি দিতে দিতে তারপর এগুলাকে হচ্ছে যে আস্তে আস্তে করে নাড়াবো। নাড়ানোর পর যখন এটা একটা ঠিক মানে ভাব চলে আসবে, বা বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখালে বুঝবেন। এই দেখেন আমার বেসনটা এইভাবে। আপনারা যদি এইভাবে বেসনটা রেডি করেন সেই ক্ষেত্রে কী হবে, আপনার পেঁয়াজু বলতেছে, বেগুনি বলেন, আলুর চপ বলেন, ওইগুলো খুব সুন্দর মতো হচ্ছে যে ফুলে যায়। তা আমি বেসনটা রেডি করে তারপর হচ্ছে চলে গেলাম এখানে কি বলে আলুর চপের করার জন্য। তা আমি আলুর চপের ক্ষেত্রে আমি কী করি, পেঁয়াজটাকে হালকা সরিষার তেলের মধ্যে ভাজা দিয়ে তারপরে হচ্ছে যে শুকনা মরিচ টরিচ একসাথে মিক্স করে তারপর আলুটাকে ভালো মতো, অনেকেই হচ্ছে যে আলুর চপের মধ্যে পেঁয়াজ ইউজ করতে চায় না, কিন্তু আমি সব সময় আলুর চপের মধ্যে পেঁয়াজ ইউজ করি, না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আলু ভর্তাটা যেভাবে করে না আমি ওইভাবে হচ্ছে যে আলুর চপটা তৈরি করি। আর এই তো আমার দেখেন মানে এটাকে কী বলে, আলুর চপগুলো রেডি হয়ে গিয়েছে। আর এইখানে আমি ডাল নিয়ে নিয়েছি মানে পেঁয়াজু ভাজার জন্য। আমার যতটুকু পরিমাণে হচ্ছে যে ডাল, তার সাথে আমি ততটুকু পরিমাণে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি সব সময়। সামান্য আদা রসুন পেস্ট, লবণ, কাঁচামরিচ, তারপর হচ্ছে যে হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে যেগুলোকে ভালো মতো হচ্ছে যে আমি মিক্সড করে নেব ধনিয়া পাতার সাথে। আমার ধনিয়া পাতাটা ফ্রিজে ছিল, এই কারণে হচ্ছে যে এরকম শক্ত হয়ে গিয়েছে। তো এটাকে হচ্ছে আমি ভালো মতো এটাকে মেখে একসাথে মিক্স করে নেব। আর পেঁয়াজও মচমচা কখন হবে জানেন, যখন কিনা আপনি এর সাথে একটু বেশি করে পেঁয়াজ দিবেন, সেই ক্ষেত্রে পেঁয়াজও মচমচা হবে। আর পেঁয়াজু টেস্টই কিন্তু পেঁয়াজের মধ্যে, এর জন্যই এটার নাম আসলে পেঁয়াজু। আমরা আসলে এক গাদাতে কি বলে ডাল দিয়ে রাখি, সাথে পেঁয়াজ কম দিই, সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজগুলো ওইভাবে না নরম, মানে মজা লাগে না আমার কাছে। জানি না, যার যার মতামত এক এক রকম হতে পারে। তো এগুলাকে আমি হচ্ছে ভালো মতো মাখিয়ে নিচ্ছিলাম।
এই তো তারপর হচ্ছে ওইগুলা সব কাজ শেষ করে তারপর চলে গেলাম শরবত বানানোর কাজে, মানে শরবত টরবতগুলো বানিয়ে ফ্রিজে রেখে নিচ্ছিলাম। আর এইসব কাজগুলো কিন্তু আমার এত বেশি সময় লাগে নাই। যারা কিনা ওই যে সব সময় বলেন যে কাজ না আগিয়ে রাখলে কিভাবে হয় কিভাবে হয়, এইভাবেই হয় ভাই, মানে সব কিছুর পাশাপাশি এইভাবেই হয়। আর এই তো আমি গরম তেল না হতে হতে হচ্ছে যে আমি বেগুনিগুলা দিয়ে দিচ্ছিলাম। মানে আমার গ্যাস ছিল ঠিকঠাকই, কিন্তু হচ্ছে যে মানে চেক না করে আসলে আমি বেগুনিগুলো দিয়ে দিচ্ছিলাম। এই তো এখন হচ্ছে যে আমি বেগুনিগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে নিব। আর প্রথমবার ওই যে বললাম না, গ্যাস মানে একদম কমিয়ে রেখে তেল গরম না হতে হতে যে আমি বেগুনিগুলো দিয়ে দিয়েছি, এই কারণে হচ্ছে যে আমার বেগুনিগুলোর পিছন দিয়ে এরকম হয়ে গিয়েছে। আর এই দেখেন আমার বেগুনিগুলোর কালার দেখেন। গতকালকে বললাম না, গ্যাস না থাকলে আসলে এগুলো হচ্ছে যে একদম কড়া জালে ভাজতে হয়, বেগুনি পেঁয়াজু এগুলো হচ্ছে কড়া জালে ভাজতে হয়, না হলে এগুলা মচমচাও হয় না আর হচ্ছে এরকম সুন্দর কালারও আসে না। আর এই তো দেখেন আজকের বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। এই তো এখন হচ্ছে যে বেগুনি ভাজা শেষ, এখন মানে বেগুনি ভাজা শেষ করে চলে যাব এখন হচ্ছে যে আলুর চপ ভাজার জন্য। আসলে আজকে অনেক বেশি ইফতার বানিয়ে ফেলেছি, আমরা দুইজন মানুষের মধ্যে অনেক বেশি ইফতার হয়ে গিয়েছে। মানে সব সময় দেখা যায় কি, মানে সব সময় চিন্তা ভাবনা যেভাবে করি ওইভাবেই আসলে আজকেও সেমভাবে করে ফেলেছি। তো এই তো এই আমার বেগুনির সাথে সাথে হচ্ছে যে আলুর চপগুলো ভাজা শেষ। দেখেন আলুর চপগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এইভাবে যদি আপনারা মানে আমার রেসিপিগুলো ট্রাই করতে চান, এর থেকেও সুন্দর হবে। আমি তাড়াহুড়া করছিলাম, জানি না আমার ভিডিও যখন করি তখনই কেন জানি আমার ভিডিওগুলো এরকম হয়, কিন্তু ভিডিও ছাড়া যখন আমি করি আমার রেসিপি একদম পারফেক্ট হয়। আর এই তো এখন হচ্ছে যে একটা একটা করে হচ্ছে যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিলাম। আর চেষ্টা করবেন সব সময় হচ্ছে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো ভাজার জন্য একদম কি বলে ডুবা তেলে ভাজার জন্য, সেই ক্ষেত্রে এগুলো ভাজলে সুন্দরও হয় আর মচমচাও হয়। এই তো আমার এগুলো কিন্তু একদম হয়ে এসেছে। এখন ভালো মতো হচ্ছে লাল লাল করে ব্রাউন ব্রাউন কালার করে হচ্ছে যে ভেজে নিব। এখানে আমি হচ্ছে যে পেঁয়াজগুলো ভেজে এখন আবার এগুলো উঠিয়ে রেখে অন্য কাজে চলে যাব। কারণ আমি হচ্ছে এক কাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারি না, একটা কাজ দেখা যায় বসিয়ে দিয়ে আরেকটা কাজে চলে যাই, এরকমভাবেই হচ্ছে যে আমি কাজগুলো সামলিয়ে নিই। এই তো আমার সব কাজ ভাজা পোড়া সব শেষ, এখন হচ্ছে যে আমার চুলা ক্লিন করার পালা। এখন ভালো মতো হচ্ছে যে মেজে ঘষে, রান্না করার পর যদি চুলাই ক্লিন না করি তাহলে কোনোভাবেই না শান্তি লাগে না। এই তো আমি প্রতিদিন একদম প্রতিদিনই চেষ্টা করি চুলা ক্লিন করার জন্য। এই তো তারপরে সন্ধ্যার পরে এই দেখেন মিক্সড সালাদ, কারা কারা এরকম ধরেন ইফতারিতে মিক্সড সালাদ পছন্দ করেন। আর আমার তো মিক্সড সালাদ ছাড়া চলেই না, মানে আমার ওইভাবে সালাদ খেতে একটুও ভালো লাগে না, এরকম মিক্স সালাদ হলে আমার মানে আর কোনো কিছুই লাগে না। ইফতারিতে মিক্স সালাদ থাকবে না তা কি হয়। আর এই তো এই ছিল আমাদের টুকটাক ইফতারি। আর এখানে একটা প্লেট রেডি করেছি আমাদের যে দারোয়ান আছে তার জন্য। আমি বলেছি আমি যতদিন ইফতার বানাই বা যেদিন যেদিন আমার ঘরে ভালো মন্দ হয় ওই দিন আমি চেষ্টা করি অন্তত একজনকে ইফতার দেওয়ার জন্য। তারা বাবা ছেলে হচ্ছে যে বাইরে গিয়েছিল, তো সে আমাকে বলছিল দেখো আমি কিভাবে বাজার নিয়ে এসেছি, আমার হাত থেকে বাজারটা নাও, আমার হাতে ব্যথা পাচ্ছি। মানে কি যে একটা অবস্থা তাদের। আর এই দেখেন আমার কাস্টার্ডের ফাইনাল লুক। আর এটা খেতে এত বেশি মজা, এত বেশি মজা, একবার হলেও এটা ট্রাই করবেন, বাসায় ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে। আর আমার মতো কে কে আছেন যে ইফতারি হচ্ছে যে এরকম মাখা পছন্দ করেন? আমার তো মাখা বেশ লাগে। ইফতারি যদি খাই একটু মেখে যদি না খাই তাহলে কি হয়, মানে ইফতারের আসল মজাই কিন্তু এই যে মাখা মুখার মধ্যে, মানে ইফতার মাখানোর মধ্যে। আমি ওরকম আস্ত ইফতার কখনোই খাই না, আমি সবসময় হচ্ছে যে এরকম কি বলে মাখা ইফতার খাই, এরকম সালাদ দিয়ে সাথে হচ্ছে যে জিলাপি দিয়ে। অনেকেই কিন্তু ইফতারিতে জিলাপি পছন্দ করেন না, কিন্তু আমার জিলাপি খুবই পছন্দ, খুবই পছন্দ। আর সাথে একটু সরিষার তেল আমার তো দিতেই হবে। সরিষার তেলের যে ফ্লেভারটা জাস্ট আপনার কি বলে মানে টেস্টটা একদম চেঞ্জ করে ফেলবে এরকম মাখানোর মধ্যে, মানে একটা ঝাঁজ আসে না, এটা টেস্টটাই অন্যরকম। তো যারা জিলাপি হেটার্স আছেন তারা অবশ্যই দূরে থাকবেন আমার এই মাখানো থেকে। অনেকেই পছন্দ করেন না, আমি সবার মতামতকে বা পছন্দকে গুরুত্ব দেই, যে যেরকম পছন্দ করে। আমার কাছে জিলাপি দিয়ে পছন্দ লাগে, আবার অনেকের কাছে জিলাপি ভালো নাই লাগতে পারে। এটাতে আসলে জিলাপি খায় না বা জিলাপি খায় এগুলো নিয়ে আসলে ট্রোল করার মতো কিছুই না। যার যার চয়েস থাকতেই পারে, সবাই যে সবটা পছন্দ করবে এমন তো না। আর এসব নিয়ে যে পরিমাণে ট্রোল করে মানুষ, এই ইফতারিতে জিলাপি ছাড়া মানে একটা যাতা অবস্থা, আসলে এগুলা করা উচিত না, কিন্তু যার যার চয়েস যেরকম আর কি। আর এই তো
এই ছিল আজকের জন্য আমার রান্নাবান্না, আমার ইফতার প্রিপারেশন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।